একজন শিক্ষক তার মা বাবা, তার দুই একটা বাচ্চা থাকে, তার স্ত্রী থাকে, 6 জন মানুষ নিয়ে 9,300 টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে জীবনযাপন করবে? আমরা গোটা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। জাতীয় প্রেস ক্লাবে আমরা 22 দিন এখানে আন্দোলন করেছি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে। ওই সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে দফায় দফায় আমাদের সাথে আলোচনা হয়। আমাদের আলোচনার প্রেক্ষিতে তৎকালীন শিক্ষা উপদেষ্টা, বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওহিদুদ্দিন মাহমুদ সাদ, তিনি প্রেস ব্রিফিং করে মিডিয়ার মাধ্যমে জানালেন যে ঈদুল আজহা থেকে আমাদের উৎসব ভাতা বৃদ্ধি করা হবে এবং পরবর্তী বাজেট থেকে, অর্থাৎ এই বাজেট থেকে আমাদের অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো বৃদ্ধি করা হবে। এবং তিনি ঘোষণা দিয়েছিলেন যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য শ্রান্তি বিনোদন নামে একটি ভাতাও তিনি বৃদ্ধি করবেন। আমরা তখন, স্যার যেহেতু আমাদের অভিভাবক এবং অনেক শ্রদ্ধেয়, আমরা স্যারের এই ঘোষণাকে এবং এই আশ্বাসকে প্রজ্ঞাপন মনে করে পরের দিন জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আমাদের টানা 22 দিন আন্দোলনকে স্থগিত করে আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাই এবং আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে আমরা ঈদুল আজহা পর্যন্ত দেখব। যদি আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়ের ঘোষণা অনুযায়ী আমাদের উৎসব ভাতা বাড়ানো হয়, আমরা আমাদের আন্দোলনের ব্যাপারে পুনর্বিবেচনা করব। আর যদি কার্যকর না করা হয় তাহলে আমরা আবার আন্দোলনে আসব। পরবর্তীতে আমরা ওনার ঘোষণার পর আমরা চলে গেলাম মন্ত্রণালয়ে, বারবার আমরা যোগাযোগ রক্ষা করছিলাম যাতে আমাদের উৎসব ভাতাটাকে শতভাগে উন্নীত করা হয়। কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন ওনারা বললেন যে এত অল্প সময়ের মধ্যে এই বাজেটে এত টাকা আসলে এটাকে ম্যানেজ করা কোনোভাবে সম্ভব হচ্ছে না। আমরা আপাতত আপনাদের উৎসব ভাতাটা 25 থেকে 50 উন্নীত করে দেই, পরবর্তী বাজেটে আপনাদের অন্যান্য ভাতাগুলো আমরা বাড়াবো। আমরা অনেক চেষ্টা করে তদবির করে প্রায় প্রতিদিনই আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের একটা ডেলিগেশন মন্ত্রণালয়ে আসতো। শিক্ষায় যতদিন ফাইল ছিল, অর্থে যাওয়ার পর আমরা বারবার ছুটে গিয়েছি। ওখানকার যারা কর্মকর্তা তাদেরকে আমরা বারবার অনুরোধ করেছি। আমাদের অনুরোধের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের ডিউ লেটারের আলোকে ওনারা আমাদের উৎসব ভাতাটা বৃদ্ধি করেছেন। আমরা প্রায় 17 বছর পরে আমাদের উৎসব ভাতা আমাদের 25 থেকে 50 উন্নীত করাই আমরা সরকারকে তখন ধন্যবাদ জানিয়েছি এবং এখনও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে 17 বছর পরে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীর মধ্যে শিক্ষকদের উৎসব ভাতাটি 25 থেকে 50 উন্নীত করেছে। আমরা ফিজিক্যালি অনেক কর্মকর্তাকে উপস্থিত হয়ে ধন্যবাদ তখন জানিয়েছি। আমাদের প্রত্যাশা ছিল এই বাজেটে, যেহেতু উনি বলেছিলেন আমাদের সাবেক শিক্ষা উপদেষ্টা স্যার, যে আমাদের অন্যান্য ভাতাগুলো তিনি বৃদ্ধি করবেন। শ্রান্তি বিনোদন নামে নতুন একটি ভাতা, যেটি সরকারি কর্মচারীরা প্রতি 3 বছর পর পর বেসিক তার যে বেসিকের সমপরিমাণ তারা পেয়ে থাকেন। উনি এটা ব্রিফিংয়ে বলেছিলেন যে এই ভাতাটাও আমি দেব। তো আমাদের প্রজ্ঞাপন হলো, আমরা খুশি। বাজেটের আগে আমরা লিখিত কয়েকবার আমরা আবেদন দিয়েছি যাতে আমাদের এই উৎসব ভাতা 100 ভাগে উন্নীত করা, বাড়ি ভাড়া সরকারি নিয়মে দেয়া, মেডিকেল ভাতা সরকারি নিয়মে দেয়া, চিকিৎসা আমাদের আরও অন্যান্য যে ভাতাগুলো সরকারি আপনার চাকরিজীবীরা পায়, টিফিন ভাতা, শিক্ষা ভাতা, এগুলোর জন্য আমরা বরাদ্দ রাখার জন্য আবেদন দিয়েছি একাধিকবার। কিন্তু দুঃখের বিষয়, বাজেট পাস হওয়ার পরে আমরা যখন মন্ত্রণালয়ে আসলাম তারা একেবারেই নির্লিপ্ত। এমনকি আমাদের অনেক শিক্ষক নেতার সাথে তারা বলেছেন, মাত্রই না আপনাদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে, এখন আপনারা আবার কিসের এখানে দৌড়াদৌড়ি করতেছেন আরও ভাতা বৃদ্ধির জন্য। তখন আমরা বললাম যে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন
যে আপনাদের জন্য বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে, আপনাদের সবগুলো ভাতা বৃদ্ধি করা হবে। যে পরবর্তীতে আমরা একটা আলটিমেটাম দিলাম যে 13 আগস্টের মধ্যে যদি শিক্ষা উপদেষ্টা মহোদয়ের ঘোষণা অনুযায়ী আমাদের এই ভাতাগুলো বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা না হয়, তাহলে আমরা 13 আগস্ট থেকে আন্দোলনে যাব। আমরা চিঠিটা পাওয়ার পরে 12 তারিখ বা 11 তারিখ সম্ভবত 11 আগস্ট সম্ভবত মেবি এরকম হইতে পারে, এনএসআইয়ের পক্ষ থেকে আমাকে তারা বললেন যে আপনাদের এই পত্রের আলোকে আপনারা যে একটা আলটিমেটাম দিয়েছেন আন্দোলনের, এই আন্দোলনের আলোকে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা ডিউ লেটার দিয়েছে অর্থ মন্ত্রণালয়, আপনাদের বাড়ি ভাড়া 1000-কে 2000 করা হবে, মেডিকেলকে 500-কে 1000 করা হবে, এবং আপনাদের কর্মচারীদের উৎসব ভাতা 25 থেকে 50 করা হবে, 50 থেকে 75 করা হবে। আমি তখন তাদেরকে বললাম, উনি বললেন যে আমি আপনাকে কি চিঠিটা পাঠাবো? আমি বলছি না, চিঠি পাঠানোর দরকার নাই। তো পরে উনি আমাকে চিঠিটা পাঠিয়েছেন। আমি এটা নিয়ে আমাদের জোটের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আমরা মিটিং করলাম। ওনারা বললেন যে না, এটা কোনোভাবে মেনে নেব না, কারণ স্যার বলেছেন আমাদের জন্য একটা ভালো বরাদ্দ রাখবেন, আমাদেরকে আমাদের সরকারি নিয়ম বাড়ি ভাড়া দিতে হবে এবং অন্যান্য ভাতাগুলো বৃদ্ধি করতে হবে। এরপরে আমরা আন্দোলনে আসলাম 13 আগস্ট। আপনারা সবাই আমাদের এই প্রোগ্রামটা কভারেজ করেছেন, এখানে বিভিন্ন মিডিয়া আসছে, ওনারা বলছেন লক্ষাধিক শিক্ষকের উপস্থিতি ছিল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে ডেকে নিয়ে আসা হলো, আমরা 10 সদস্যের প্রতিনিধি দল এখানে আসলাম, 1.5 ঘন্টা মিটিং হলো। মিটিংয়ের পরে যে সামারিটা হলো, ওনারা আমাদেরকে জানালেন যে আমাদের পক্ষ থেকে আপনাদের আলটিমেটামের পর আমরা একটা চিঠি দিয়েছি, 50 থেকে 75% করা হবে। আমরা তখন বললাম এই তথ্যগুলো আমরা জানি, আমাদেরকে গোয়েন্দা সংস্থাগুলো এই লেটার মানে এই ডিউ লেটারটা আমাদেরকে দিয়েছে, আমরা এটা মানি না, আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি। তো আমরা স্যারকে বললাম, স্যার আপনি কর্মচারীদেরকে যদি 75% দেন আমাদের কোনো আপত্তি থাকবে না, আপনি স্যার দিতে পারেন। মেডিকেল ভাতাটা আপনি 500 ছিল, এটাকে 1000 করেছেন, আর যদি 500 বাড়ায় দেন তাহলে সরকারিদের সাথে আমাদের একেবারেই বৈষম্যটা দূর হয়ে যায়। আমাদের মেডিকেল এই বৈষম্য নিয়ে আমাদের আর কোনোদিন আন্দোলন করতে হবে না, এটা স্যার একটু অনুরোধ থাকবে। কিন্তু এই দুইটা আমাদের মূল দাবি না, আমাদের মূল ফোকাস হচ্ছে আমাদেরকে পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া দিতে হবে। যদি আপনি পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া না দেন, আজকের যে আন্দোলনের পরিস্থিতি আপনি দেখছেন, আমাদের এমপিভুক্ত শিক্ষা কিন্তু স্থগিত হয়ে পড়বে। স্যারে তাৎক্ষণিকভাবে বললেন যে পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া দেয়া এটা আমি মেনে নিলাম। তখন উনি বললেন যে আপনাদের প্রত্যাশাটা বলেন। আমি স্যারকে বললাম যে স্যার, দুইটা বিষয় যেহেতু মোটামুটি সমাধান হয়ে গেছে, এখানে আমাদের কোনো বক্তব্য নেই, আমরা বিবেকবান শিক্ষক হিসাবে আপনাদের কাছে এমন কিছু চাপিয়ে দিতে চাই না যেটা এই বাজেটে এই সরকারের পক্ষে সম্ভব হবে না, বরং আমরা এইটুকু আপনাদের কাছে চাইব যেইটুকু আপনার এই সরকারের পক্ষে এই বাজেট থেকে দেওয়া সম্ভব। আমাদের একটাই দাবি এবং খুবই যৌক্তিক এবং সীমিত দাবি, সেটি হচ্ছে আমাদেরকে 20% বাড়ি ভাড়া দিবেন। এরপরে আমাদের আলোচনা আর 1 মিনিটও সামনে বাড়ে নাই। একজন শিক্ষক তার মা বাবা, তার 2-1টা বাচ্চা থাকে, তার স্ত্রী থাকে, 6 জন মানুষ নিয়ে 9300 টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে জীবনযাপন করবে? আমরা গোটা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা সিদ্ধান্ত আমরা শহীদ মিনারকে আলোচনা করে জানাবো। আমি সবার সামনে একেবারেই খোলাখুলি বলছি, আমরা কোনো শিক্ষকের কাছ থেকে 1টি পয়সাও নেই না। আমাদের সারাদিনে খরচ হচ্ছে, আমাদের শুধু মাইক ভাড়াটা 1800 টাকা লাগে। এই মাইক ভাড়াটা এটা আমাদের যে 6টা সংগঠন আছে আমরা নিজেদের পকেট থেকে দেই, এর বাইরে আমাদের আর কোনো খরচ নেই। শিক্ষকরা নিজেদের ভাড়া দিয়ে আসে, নিজেরা খায়, রুটি কলা খেয়ে থাকে, এটা আপনারা সাংবাদিকরা সবাই দেখতেছেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, সরকারের সকল গোয়েন্দা সংস্থা সারাক্ষণ আমাদেরকে নজরদারিতে রেখেছে। যদি বিন্দুমাত্র কোনো রকমের কারো কাছ থেকে অর্থ নেয়ার কোনো রকমের প্রমাণ তারা পেয়ে থাকে, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি আপনারা এটা প্রকাশ করেন এবং আইন অনুযায়ী যেই শাস্তির ব্যবস্থা করা দরকার আমাদের জন্য করেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমি আবার পরিষ্কার করছি, আমরা কারো কাছ থেকে 1টি পয়সাও চেয়ে নেইনি, কোনো রকম কোনো রাজনৈতিক দলের কাছ থেকে 1টি পয়সাও আমরা নেইনি।
আমরা রাজনৈতিক দলগুলোর কাছে যাচ্ছি আমাদের এই আন্দোলনের সমর্থন আদায়ের জন্য। আমরা এনসিপির কাছে গিয়েছি তাদের সমর্থন আদায়ের জন্য। হাসনাত আবদুল্লাহ সে কয়েকবার এসেছেন রাতে 3টার সময় খোঁজ নেওয়ার জন্য। আমরা জামাতের সাথে মিটিং করেছি আমাদেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু আর্থিক সহযোগিতা কারো কাছ থেকে 1 পয়সা নিয়েছি, কেউ আমাদেরকে দিয়েছে যদি কেউ প্রকাশ করতে পারে, রাষ্ট্র এটা প্রকাশ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য রাষ্ট্রের প্রতি আমরা অনুরোধ করছি।